যদিও মোদি প্রাইম মিনিস্টার, কিন্তু এই সরকারের ভবিষ্যৎ নিয়ে যারা রাজনীতি বোঝে ভারতের, তারা জানে যে এখানে যখন তখন কিছু ঘটতে পারে। রাহুল গান্ধীও সেই ইঙ্গিত খুব জোরালো ভাবে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কি এমন বাধ্যবাধকতা হলো যে এখনো পার্লামেন্টের সেশন ইন্ডিয়ার বসেনি, আজকে বোধহয় বসবে। সুজাতা সিং ছুটে এসেছিল, 2018 তো দৌড়াদৌড়ি করেছে, 2024 আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের না হলো 4 থেকে 5 বার বলেছে সো কল্ড 7 জানুয়ারি ইলেকশনের আগে, দিল্লি থাকলে আমরা আছি, দিল্লি নাই তো আমরা নাই। ভারতের গোয়েন্দা সংস্থা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই লড়াই শুধু অস্ত্র দিয়ে লড়াই না, সেই লড়াই গণতান্ত্রিক লড়াই। যেই লড়াই নেপালের জনগণ করে নিজেরা ভারতের খপ্পর থেকে বেঁচেছে, শ্রীলঙ্কা বেঁচেছে, মালদ্বীপে তো রাষ্ট্রপতি মৈজা জিতেইছে এই কথা বলে যে ভারত ইন্ডিয়া আউট ফ্রম মালদ্বীপ। এই উপমহাদেশ না, পুরা সার্কে ভারতের কোনো বন্ধু নেই। এত যদি ভারত ভালো দেশ হয়, তার নীতিমালা। আমি খুব মনোযোগ সহকারে আওয়ামী লীগের নেতা জনাব আনোয়ারুল ইসলাম সাহেবের বক্তব্য শুনছিলাম। আওয়ামী লীগের এটাই হচ্ছে বৈশিষ্ট্য, প্রশ্ন একটা করবেন, উত্তর দেবে আরেকটা। আপনি প্রশ্ন করেছেন যে এই যে, হ্যাঁ একটা কথা ঠিক যে এখনো চুক্তি হয়নি, এটা আইনের ভাষায় বলে বা কূটনৈতিক টার্মে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং বা বাংলায় যেটাকে বলে সমঝোতা স্মারক, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ ফর এন্টারিং ইনটু অ্যান এগ্রিমেন্ট। সেই চুক্তি হলে তখন আরো বিষয়গুলো সুনিশ্চিত হবে, তবে টুয়ার্ডস দ্য এগ্রিমেন্ট এটা হচ্ছে তার প্রথম ধাপ। তো সেইখানে আমার প্রথম কয়েকটা প্রশ্ন, যে নরেন্দ্র মোদী ওথ নিল খুব সম্ভবত 9 জুন, এবং এইবার সে 400 আসনে পার হবে, কিন্তু ওর হাত পা ধরে প্রধানমন্ত্রী হয়েছে একটা সমঝোতার সরকার। এই শেখ হাসিনারই অত্যন্ত প্রিয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভাষায় যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে, মানে মোদির সরকার। তো সেইখানে কি এমন বাধ্যবাধকতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হলো যে 9 তারিখের পরে 2 সপ্তাহ পার হলো না, ওনাকে আবার ভারতে যেতে হলো এবং গিয়ে 10টা সমঝোতা স্মারক চুক্তি করতে হলো। প্রশ্নগুলো হচ্ছে এখান থেকে উৎসরিত। কারণটা হচ্ছে এইটা, সাধারণত আমি ভারতের রাজনীতি খুব ফলো করি, ভারতের মিডিয়াও আমি খুব ফলো করি, কারণ যদিও ভারতের বেশিরভাগ মিডিয়া মোদির দখলে, তারপরেও 2-1টা মিডিয়া আছে যারা ভালোই খবর টবর দেয়, আমাদের দেশে যেরকম সবগুলি সরকারের আজ্ঞাবাহ। তো সেইখানে আপনার যেখানে ভারতের জনগণই নড়ে চড়ে বসছে যে মোদি কি করবে না করবে, এবার তো আর একক মোদির সরকার না। কারণ আপনাকে আমি বলি, ভারতে লোকসভায়, এটা প্রাসঙ্গিক বলে বলছি, ভারতের লোকসভায় সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার হচ্ছে 541টা আসনের মধ্যে 272টা লাগে। মোদি 2014 সালে বিজেপি একাই পেয়েছিল 286, 2014 মোদি পেয়েছিল 303। সেই আশা থেকেই সে দুরাশার স্বপ্ন দেখেছিল, নিজেকে আপনার ওদের হিন্দু প্রভুদের আবতার বলেছে, আই এম নট বায়োলজিক্যাল, অর্থাৎ উনি অন্যান্যদের মতো মানুষ না, উনি হচ্ছেন দেবতার অবতার। এগুলো বলেও এবার একা বিজেপি সরকার গঠন করতে পারেনি, বিজেপি থেমে গেছে 240-এ। তো যে কারণে এই তৃতীয়বারের, যদিও মোদি প্রাইম মিনিস্টার, কিন্তু এই সরকারের ভবিষ্যৎ নিয়ে যারা রাজনীতি বোঝে ভারতের, তারা জানে যে এখানে যখন তখন কিছু ঘটতে পারে। রাহুল গান্ধীও সেই ইঙ্গিত খুব জোরালো ভাবে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কি এমন বাধ্যবাধকতা হলো যে এখনো পার্লামেন্টের সেশন ইন্ডিয়ার বসেনি, আজকে বোধহয় বসবে প্রথম লোকসভার সেশন, এর মধ্যেই কি এক জাদুর টানে ডাক আসা মাত্র, এগুলো সাধারণত ভারতের প্রধানমন্ত্রীরা করে একই সরকারের যখন প্রদেশে কোনো মুখ্যমন্ত্রী থাকে তখন জরুরিভাবে ডেকে পাঠায় যে কিছু কাজ বাকি আছে, করে ফেলো। আমরা তো আর ভারতের কোনো রাজ্য না, এবং আমাদের কোনো মুখ্যমন্ত্রী নাই, আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী। যদিও 2014 সাল থেকে অবৈধভাবে আছে, যা আছে অবৈধভাবে হোক আর যেভাবে হোক আছেন তো মাননীয় প্রধানমন্ত্রী।
এই যাওয়াটা এবং এতগুলো চুক্তি করে এমইউ করা এবং তার মধ্যে ট্রানজিট, দেখেন এখানে অ্যাপেল আর পাইনাপেলের উদাহরণ যদি আমাদের বক্তারা দেয় তাহলে এগুলো নিয়ে সময় নষ্ট করা যায় না। আনোয়ার সাহেব উদাহরণ দিচ্ছে আপনি যে শহরে থাকেন লন্ডনের, প্রথম কথা লন্ডন এখন ইউ থেকে বেরিয়ে এসছে, ব্রেক্সিট হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের লন্ডন আর নাই। আর দ্বিতীয় কথা, যখন ইউরোপীয় ইউনিয়নও ছিল তো এটা এককেন্দ্রিক ছিল না। ওই যে সুন্দরী মেয়ের প্রতি পাড়ার কোনো এক যুবকের একতরফা প্রেমের মতো না, এটা দোতরফা হয়। আমাদেরও সরকার কি একবারও দাবি করেছে যে আমরা যে ভুটান থেকে পাথর আমদানি করি, ভুটান থেকে ফল আনি, ভারত বা আমাদের এখান থেকে যা যায়, তারপরে এদিকে নেপালেও এই চিকেন নেক, শিলিগুড়ির ওই জায়গাটায় ম্যাপ থাকলে ভালো হতো, সেইখানে তো অল্প একটু ট্রানজিট ভারত দিলেই আমাদের আমদানি খরচ কমে যায়, রপ্তানি খরচ কমে যায়, সবকিছুই কমে যায়। আমাদের যাত্রীরা ভুটানে যেতে পারে, আমাদের টুরিস্টরা যেতে পারে নেপালে, ভুটানে। এই প্রসঙ্গ তো তুলবার সাহসই থাকে না। ভারতের আশ্রিত, ভারত সমর্থিত, এবং আজকে আমি ধন্যবাদ জানি আনোয়ার ভাইকে, আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে ওই যে আমার ছোটবেলায় শিখেছিলাম যে সত্য কখনো চাপা থাকে না, সত্য হচ্ছে আগুনের মতো, যত ছাই দেবেন তত আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। তো আনোয়ার ভাই বলেছে যে ভারত আমেরিকার সঙ্গে ফাইট করে আমাদেরকে রক্ষা করেছে। প্রথম কথা, আমেরিকা আমাদের কোনটা দখল করতে এসছে সেটা আমাদের বোধগম্য না। আমেরিকা বরং একটা ভদ্র রাষ্ট্র হিসাবে, তার অতীতে যাই সাম্রাজ্যবাদী রাষ্ট্র আছে বা অন্যান্য দেশে সাম্রাজ্যবাদী ভূমিকা থাকতেই পারে প্যালেস্টাইনে, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের সে একটা বন্ধু রাষ্ট্র হিসাবে, একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসাবে সে তো কিছু বেসিক প্রিন্সিপলের কথা বলেছে। এবং এবার যখন আমার খালি ওয়াটারলু মনে পড়ে, ডোনাল্ড লু আসলো, তখন তো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বাকি সব জাতীয় নেতারা, ওবায়দুল কাদেররা বলেই বসলো আমেরিকার সঙ্গে আমাদের সব মিটে গেছে, উই আর ইন এ গুড ফর্ম, এখানে বিরোধী দলও ব্যর্থ, আমেরিকা বলছে ইউ আর কারেক্ট। এখন আবার আনোয়ার ভাই বলছে ভারত নাকি আমেরিকার সঙ্গে। শোনেন, এগুলো বাংলাদেশের মানুষকে বোকা ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই সরকার ভারতের হুকুমের সরকার, ভারতের প্রশ্রয়, ভারতের সমর্থনে, ভারতের অনৈতিক সমর্থনে এই সরকার টিকে আছে। এবং 2014 সালে যেরকম সুজাতা সিং ছুটে এসেছিল, 2018 তো দৌড়াদৌড়ি করেছে, 2024-এ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের না হলো 4 থেকে 5 বার বলেছে সো কল্ড 7 জানুয়ারি ইলেকশনের আগে, দিল্লি থাকলে আমরা আছি, দিল্লি নাই তো আমরা নাই। তো এইটা হচ্ছে বাস্তবতা। সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মনে তো সন্দেহ জাগবেই। হয়তো কালকে আমি দেখলাম আপনার এখানে জয়েন করার আগে একটা অনলাইনে, কালকে মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করবে গণভবনে। কি বলে শোনার আগ্রহ বাংলাদেশের মানুষের কমই থাকে, কারণ কালকে আমরা দেখব প্রেস কনফারেন্সের নামে সমস্ত এডিটর, সম্পাদক, সমস্ত সম্পাদকদের তৈলমর্দন চর্চা দেখব, হাউ টু ওয়েলিং দ্য কারেন্ট ডিসপেন্সেশন। এটা আরেকটা বদারেশন, মানে সুস্থ লোক অসুস্থ হয়ে যাবে দেখতে দেখতে, ফলে আজকাল কেউ দেখেও না। এখন আমাদের কথা হচ্ছে, আমি এই সো কল ট্রানজিট ইস্যু এবং মানুষের ভোটাধিকার ইস্যুটাকে এক করে দেখতে চাই। আমরা বিচ্ছিন্ন করে দেখলে আওয়ামী লীগের ফাঁদে পড়ব। ভারত এরকম আনডিউ সুযোগ অতীতেও বহু নিয়েছে এই সরকারের উপর দিয়ে, ট্রানজিটের নামও তারা নেবে। হয়তো আজ এমইউ হয়েছে, কিছুদিন পর চুক্তি হবে। আপনার নর্মাল একটা মিনিমাম গণতান্ত্রিক দেশে বিদেশি চুক্তি হলে পার্লামেন্টে সেটা আপনার অনুমোদন করিয়ে নিতে হয়। পররাষ্ট্রমন্ত্রী 300 ধারায় কার্যপ্রণালী বিধি সংসদের বিবৃতি দেয় যে এই আমরা চুক্তি করছি। প্রতিরক্ষা চুক্তি ছাড়া, প্রতিরক্ষা চুক্তিতে ধরেন দেশের সিকিউরিটি জড়িত, কিন্তু এই ধরনের ট্রানজিট যাবে, আমার কয় টাকা লাভ। আজকে আওয়ামী লীগ তো বড় বড় কথা বলে, শেখ হাসিনার সরকারেরই, কারণ শেখ হাসিনার সরকারে তো তার বিশ্বস্ত না হলে কোনো বড় পোস্টে কেউ যেতে পারে না, ছোট পোস্টেও পারে না। আমি বহুদিন 5টা যোগ্যতার কথা বলছি, যে কোনো একটা থাকতে হয়, হয় ছাত্রলীগ, যুবলীগ,
না হলে হিন্দু, না হলে শেখ পরিবারের অনুগত, না হলে দুর্নীতিবাজ, না হলে আপনার গ্রেটার গোপালগঞ্জের লোক। এ যাবৎ অভিজ্ঞতা তাতে বলা যায় নতুন এই এমইউর বিনিময়ে বাংলাদেশ তেমন কিছুই পাবে না। বিবিসি বাংলাকে বলেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। এই বোধহয় এই টার্মের আগে, এই বর্তমান সচিবের আগের সচিব বা তার আগের সচিব, এরাই বলছে, আমরা না। আর আমি একটা কথা বলি, আমি আগেও আরেকদিন বলেছিলাম আনোয়ার ভাইকে, যে আনোয়ার ভাই যেটা মিন করাতে চান কোন আলোচনা উঠলে, এটাই হচ্ছে ক্লাসিক্যাল আওয়ামী বৈশিষ্ট্য। আপনি কথা বলবেন এখন, তারা চলে যাবে মোগল সম্রাট বাবরের কাছে। আমরা বলছি আমাদের নতুন মুক্তিযুদ্ধ দুইটি বিষয়ের সঙ্গে যুক্ত। একটি হচ্ছে আমার ভোটাধিকার ফিরিয়ে আনার লড়াই, আমার অধিকার ফিরিয়ে আনার লড়াই, বাংলাদেশ নামক আমার প্রিয় রাষ্ট্রে আমার জনগণের মালিকানা ফিরে পাওয়া। আর সেই মালিকানার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক ভারতের জনগণ নয়, ভারতের সরকার, ভারতের গোয়েন্দা সংস্থা, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এবং সেই লড়াই শুধু অস্ত্র দিয়ে লড়াই না, সেই লড়াই গণতান্ত্রিক লড়াই। যেই লড়াই নেপালের জনগণ করে নিজেরা ভারতের খপ্পর থেকে বেঁচেছে, শ্রীলঙ্কা বেঁচেছে, মালদ্বীপে তো রাষ্ট্রপতি মৈজা জিতেইছে এই কথা বলে যে ভারত, ইন্ডিয়া আউট ফ্রম মালদ্বীপ। এই উপমহাদেশ না, পুরা সাউথ, পুরা সার্কে ভারতের কোনো বন্ধু নেই। এত যদি ভারত ভালো দেশ হয়, তার নীতিমালা একমাত্র শেষ করবেন প্রভুভিত্ত সম্পর্ক ভারতের এই হিন্দুত্ববাদী সরকারের সঙ্গে আমাদের এই বিনা ভোটের সরকারের, আমাদের এই জোর জবস্তি সরকারের। সুতরাং এই কারণেই মানুষের মনে এই ভয় ভীতিগুলো যাচ্ছে। আমি পরিত্রাণের পথ বলি, পরিত্রাণের পথ হচ্ছে ওই যে ইংরেজিতে কথা আছে না, অল রোড লিডস টু রোম। একটা সময় সমস্ত পথ রোমে গিয়ে মিশেছিল সভ্যতার এক সময়। আমাদেরও ভোটাধিকার প্রতিষ্ঠার, পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে গিয়েই এবং সেইটা সাফল্যের মধ্যেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠনের মাধ্যমে এই সমস্ত বাংলাদেশের বিরোধী কর্মকাণ্ডের আমরা ফয়সালা করতে পারবো। সে কারণেই জনগণের আন্দোলন জনগণকেই পরিচালনা করতে হবে। কারো উপর নির্ভর করে, কারো কাছে নিজের আন্দোলন বন্ধক দিয়ে আপনি বাংলাদেশকে এখন বাঁচাতে পারবেন না। বাংলাদেশ এখন আইসিইউতে। আমার প্রিয় মাতৃভূমির জনগণ আইসিইউতে, আমার স্বাধীনতা আইসিইউতে, আমার নাগরিক স্বাধীনতা আইসিইউতে, আমার সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান আইসিইউর ওপরে